নমস্কার, আমি প্রভাত, আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। তাই আজ আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজকের গল্পটি হল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ভুলোর ছলনা। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি নতুন গল্প, ভুলোর ছলনা। ভুলোকে জানো? ভুলো মানুষ নয়, ভুলো কুকুরও নয়। ভুলো মানে ভ্রান্তি, যা ভোলায়, মিথ্যে ভুলে ভোলায়। আমাদের দেশে বলে ভুলো হলো এক রকমের ভূত। ব্রহ্মদৈত্য, মামদ, শাকচুন্নি, গোদানা, গলায় দরের মতো এও এক রকমের ভূত। নিশির নাম অনেকে জানে, ভুলো অনেকটা ওই নিশির মতো, কিন্তু নিশি ডাকে ভোরবেলা কি মাঝরাত্রে, আর ভুলোর খেলা সব সময়। তবে ঠিক সন্ধ্যের পর থেকে একটু অন্ধকার হলে ভুলো খেলা জমে ভালো। নিশিভূত বা পেতনির সঙ্গে এর মিল অনেকটা। তফাৎ নিশি ডাকে ঘুমের মধ্যে, আর ভুলোর খেলা জাগ্রত মানুষের সঙ্গে। হয়তো কেউ সন্ধ্যাবেলা যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, ভাবছে কোনো বন্ধুর কথা কি আপন জনের কথা। হঠাৎ এক সময় সে বন্ধু তার সামনে এসে দাঁড়ালো, বলল, এই যে রে, এই 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 যে শুন। সে বলল, আরে তুই? আরে তোর কথা তো ভাবছিলাম। হ্যাঁ রে, তাই তো এলাম। এখন আয় আয় আমার সঙ্গে। মানুষটার মনেও হবে না যে বন্ধু হঠাৎ এলো কোথা থেকে। হয়তো তখন আসল বন্ধু 10-20 মাইল কি 100 মাইল দূরে রয়েছে, সে কথা লোকটিও জানে, তবু তার মনে সেই প্রশ্নই জাগবে না। ভুলোর মায়ায় সে বিগলিত হয়ে যাবে তাকে দেখে, এবং মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে পিছনে চলবে। ভুলো চলবে পথ ছেড়ে অপথে বিপথে, খানাখন্দ কাটা খোঁচা ভরা জায়গার উপর দিয়ে। আর মায়ায় ভোলা মানুষটার মনে সে কথা উঠবেও না, আর জিজ্ঞেসও করবে না যে এদিক দিয়ে কোথায় চলছিস ভাই। মনে তখন ঘোর লেগেছে তার, সে চলবে মুখ বন্ধ করে। তারপর মানুষটার দেহ হয়তো পাওয়া যাবে কোনো খানাখন্দের মধ্যে, নয়তো কোনো নদীর দহে, নয়তো কোনো উঁচু জায়গার নিচে একটা পাথরে মাথা ছেঁচে পড়ে থাকবে। লোকটা ভুলো ভূতের সঙ্গী হয়ে গেল এরপর থেকে। তার বাসা হলো সে যে জায়গায় মরেছে সেই জায়গা, আর ভুলো চলে গেল তার আপন জায়গায়। রাত্রে দুজনে মাঠের মধ্যে খুঁজে বেড়াতে লাগলো আর কাকে সঙ্গী করা যায়। আর না হয়তো রাত্রে মাঠের মধ্যে নাচতে গাইতে লাগলো, হায় কি মজা হায় রে, ভুলের খেলা মজার খেলা, খেলবি যদি আয় রে। এমনই ধরনের গান। গানটা অবশ্য আমি আন্দাজ করেই লিখলাম, কারণ কি গান যে তারা গায় সে আমি আদৌ কখনো শুনিনি। তবে হ্যাঁ, ভুলো ভূতে লোককে ভুলিয়ে নিয়ে যাচ্ছে এ আমি দেখেছি। আরে বাপ, সে কি কাণ্ড! ভুলোয় ভুলিয়ে নিয়ে যাচ্ছে। 100 লোক ভুলো লাগা লোকটাকে ধরবার জন্য ছুটছে, কিন্তু তাকে কিছুতেই ধরতে পারছে না। ভুলো দেখছে, লোক দেখছে তার কাণ্ড, ছুটে আসছে ওকে ধরার জন্য। লোকটা সোজা ছুটলে ধরে ফেলবে, সুতরাং ভুলো তখন একে বেঁকে ছুটতে লাগলো, কখনো সোজা, কখনো হঠাৎ ডাইনে বেঁকলো, তারপর আবার বায়ে, তারপর আবার বায়ে, তারপর বায়ে, কখনো বা একেবারে উল্টো মুখে। আর তার পিছনে ভুলো লাগা মানুষটা ঠিক সেই পথেই তেমনি করে একে বেঁকে ছুটতে লাগলো। ফলে যারা পিছন থেকে ধরতে আসছে তারা কিছুতেই তাকে আর ধরতে পারল না। অবশেষে ভুলো ভূত একটা গাছে মিলিয়ে গেল, কি সামনে নদী পড়লো তো তার মধ্যেই ডুবলো।
পিছনের ভুলো লাগা লোকটাও গাছে ধাক্কা খেয়ে মরল, নয়তো নদীতেই ভুলোর সঙ্গে ডুবল। কখনো কখনো লোকে ধরে ফেলে, কিন্তু তাতেও বিপদ। লোকটা তো ততক্ষণে সব ভুলে গেছে, মা বাপ স্ত্রী সব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এ আমি নিজে চোখে দেখেছি। ভুলো লাগা লোককে বহু কষ্টে ধরেছি, তার কথাই বলছি তোমাদের। একেবারে সত্য, কোনো বানানো নয়। সেজন্য এ কাহিনীর মধ্যে যে আমি বলে লিখছে, সে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বাড়ি লাভপুর। ঘটনাটা অনেক দিনের, বলি শোনো। ইংরেজি 1929 সাল। আমি তখন লাভপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। সেকালে ইউনিয়ন বোর্ড ছিল, এখন উঠে গিয়ে পঞ্চায়েত হয়েছে। 5-7 কি 9-10 গ্রাম নিয়ে ইউনিয়ন বোর্ড। ইউনিয়ন বোর্ডের কাজ হচ্ছে লোকের উপর ট্যাক্স করে সেই ট্যাক্স আদায় করে চৌকিদারদের মাইনে দেওয়া, আর যা বাড়তি থাকে তা থেকে কিছু গ্রাম্য রাস্তাঘাট, কিছু পানীয় জলের জন্য কুয়ো তৈরি করা। দেশে তখন প্রচণ্ড ম্যালেরিয়ার প্রকোপ। তার জন্য সরকারের কাছ থেকে পাওয়া সিনকোনা ট্যাবলেট বিতরণ করা, আর ডোবায় কেরোসিন তেল দিয়ে মশার ডিম মারা। তখন আমি সাহিত্যিক হইনি, তখন দেশের কাজ করি, কংগ্রেস করি, বাসনা দেশের সেবা করব, দেশ স্বাধীন করব। তার সুবিধের জন্যই ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছি। কিছু কাজ তো করা যায় থেকে। আমার বয়স তখন 31 বছর। রাস্তাঘাট করাই, তার সঙ্গে এই ম্যালেরিয়া নিবারণের কাজটাও নিয়েছি। মশা মারতেই হবে। অ্যানিফিলিস মশা দূর হলেই ম্যালেরিয়া দূর হবে। কারণ মাছি যেমন কলেরিয়ার বিষ ছড়িয়ে বেড়ায়, তেমনি অ্যানিফিলিসই ম্যালেরিয়ার বিষ ঢুকিয়ে দেয় মানুষের। সে সময় গুরুসদয় দত্ত ছিলেন আমাদের জেলার ম্যাজিস্ট্রেট। মশা মারবার জন্য তিনি একটি নতুন ও সহজ পন্থা আবিষ্কার করেছেন। আগে জঙ্গল সাফ করে ডোবায় কেরোসিন দিয়ে মশা মারবার উপায় আমাদের জানা ছিল, কিন্তু সে প্রায় কামান থেকে মশা মারার মতো ব্যাপার। গ্রাম অঞ্চলে কত জঙ্গল পরিষ্কার করবে, কত খানা ডোবায় বা কেরোসিন দেবে, আর সেই খরচে টাকাই বা কোথায়? দত্ত সাহেব পথ বের করেছেন, সহজ পথ। কামান না, বন্দুক না, আর লাঠিও না। মশাও তোমাকে মারতে হবে না, তুমি টোপা ডুরুলি বা পানা নির্মূল করে ফেলো। তাহলে অ্যানিফিলিস ঝাঁকবন্দি হয়ে থাকলেও ওদের কামড়ে ম্যালেরিয়া হবে না। ওই টোপা পানার রস খেয়েই অ্যানিফিলিস মশার ভিতর ম্যালেরিয়া জন্মায়, তখন সে কামড়ালে ম্যালেরিয়া হয়। ধরো মাতালের উপদ্রব হয়েছে, মাতালেরা দাঙ্গা করছে, নিত্য চেঁচামেচি করছে, গালাগাল করছে। সুতরাং মাতাল তুমি কত ধরবে, কত বাঁধবে? তার থেকে তুমি যদি মদের দোকানে তুলে দাও, তবে মাতাল আর কেউ হবে না। লোকগুলো তো আর মদ না খেলে মাতলামি করতে পারবে না। মদের দোকান তোলা যায় না, সেটা আমিও ভালো মতো জানি, কিন্তু মশার বিষ শেষ করতে টোপা ডুরুলি বা পানা নিশ্চয়ই শেষ করা যায়। খরচও এতে অনেক কম। সুতরাং ইউনিয়ন বোর্ডের হুকুম এলো টোপা পানা বা ডুরুলি তুলে ফেলা। দত্ত সাহেব নিজে উৎসাহী হয়ে দলবল জুটিয়ে পুকুরের ডোবায় নেমে পড়লেন। টোপা পানা তুলে চারপাশে খড়কুটো দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিতেন, আর তার চারপাশে তার দলের লোকেরা ঘুরত এবং গান করত, মশার মাসি সর্বনাশী, আয় দেব তোর গলায় ফাঁসি, ছিড়বরে তোর ঘেরাটোপ, পোড়াবরে তোর দাড়ি গোপ। আরও বড় গান, সব ঠিক মনে নেই। যাই হোক, টোপাপানা মশাদের দাড়ি গোপওয়ালা মাসি। সেই সর্বনাশী মাসিকে নির্মূলের ব্যবস্থা করা ছিল তখন ইউনিয়ন বোর্ডের প্রধান কাজ। প্রথম এক দফা অনেক লোক লাগিয়ে গ্রামের যেসব পুকুরের টোপাপানা ছিল তা সব তুলে দিয়ে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হলো। নিয়মিতভাবে 2 জন করে লোক কাজ করবে প্রতি গ্রামের, যাদের কাজ হবে পুকুরগুলো ঘুরে ঘুরে দেখা, আর 1-2 পানা দেখলেই অমনি তুলে ফেলা। লাভপুরের এই কাজের জন্য 2 জন বাউরি জওয়ানকে রাখা হয়েছিল, নিতাই এবং পারে।
নিতাইয়ের নাম তোমাদের সোনা নাম, কিন্তু পারের নাম পারে অর্থাৎ পাণ্ডে কেন? তার অর্থ কি বলবো আমিও ঠিক জানি না। পারে বাউরি, পারে আজ বেঁচে নেই, কিন্তু নিত আজও আছে, বুড়ো হয়েছে। এরা দুজনে ছিল বন্ধু। খুব কড়া খাটুনে তারা খাটতে নাড়াচ্ছিল। চাষবাস করতো না, হালকা কাজ খুঁজে বেড়াতো, এবং তার জন্য মজুরি তারা কম হলেও আপত্তি করতো না কখনো। এই গ্রাম ঘুরে এখানে ওখানে ডুরুলি বা টোপা পানা খুঁজে তুলে ফেলার কাজটা তারা খুশি হয়েই নিয়েছিল। সকালে উঠে তামাক টামাক খেয়ে দুজনে বের হতো, বিড়ি টানতো এবং ডুরুলি দেখলে তুলে ফেলে গাছতলায় জিরিয়ে নিত। সময় সময় গান গাইতো। খাবার বেলা অর্থাৎ 12টা বাজতে বাজতে চক্কর দেওয়া শেষ করে দেখাবার জন্য কিছু ডুরুলি গামছায় বেঁধে বাড়ি ফিরত। জল খেয়ে বটতলার ছায়ায় ঘুম এবং আড্ডা। বিকেল 4টের পর স্নান করে টেরি কেটে কিছু মদ খেয়ে আসতো ইউনিয়ন বোর্ড অফিসে। ডুরুলিগুলো দেখিয়ে ফেলে দিত গর্তে, মাটি চাপা দিত। তারপর ইউনিয়ন বোর্ডের খাতায় বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে প্রত্যেকে 6 আনা পয়সা টাকা পকেটে গুজে মদের দোকানে গিয়ে 2-3 আনার পচাই মদ খেয়ে টলতে টলতে বাড়ি ফিরত। আমি তখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকতাম। পয়সা করে দিয়ে সকলকে বিদায় করে আমিও ফিরতাম বাড়ি। বন্ধুরা বসে আছেন তখন আসর জমিয়ে, তাস খেলছে। এরই মধ্যে একদিন 1929 সালের শ্রাবণ মাসের শেষ। তার আগে একটা কথা বলা দরকার। সেটা এই যে বাংলাদেশে 1929 সালে খুব ভালো বর্ষা হয়েছিল। শ্রাবণ মাসের 3য় সপ্তাহ আস্তে আস্তে বর্ষা কমেও গিয়েছিল। মাঠে সবুজ ধানে ভরে উঠেছে। আষাঢ়ে পোতা জমিতে ধান বেশ বড় হয়েছে, তা প্রায় উঁচুতে হাঁটুর সমান, এবং ঝড়ে গোছেও বেশ মোটা হয়েছে। পুকুর, ডোবা, নালা, নদী জলে টইটুম্বর। আমাদের গ্রামের গায়ে দক্ষিণে পূর্ব পশ্চিমে লম্বা রেল লাইন, তার দক্ষিণে মাইলখানেক বিস্তৃত ধানের ক্ষেত, আর তার ওপারে কুয়ে নদী। কুয়ে তখন ভরা ভর্তি। সেদিন বিকেলে 4:30টার সময় বোর্ডে গেলাম। দেখলাম নিত বা নিতাই এসে বসে আছে। পারে তখনও আসেনি। নিতকে পারে বলেছে, তুই চল লাগিয়ে, আমি যাচ্ছি, তুই কিন্তু আগে ভাগে টাকা নিয়ে চলে আসিস না, দুজনে পয়সা নিয়ে মদের দোকানে ফিরব। 4:30 থেকে 5টা, 5টে থেকে 6টা পর্যন্ত আমরা অর্থাৎ সেক্রেটারি এবং আমি বোর্ডের কাজকর্ম সারলাম। অপেক্ষা কেবল পারের। সে এলে নিতর এবং তার টিপে সই দিয়ে তাদের পয়সা দিয়ে বাড়ি ফিরব। 6টার সময় বললাম, আরে কই রে, পারে এলো কই? নিত খানিকটা মদ খেয়েছিল। তার ঝোঁকে এবং চুপচাপ বসে থাকার জীবনীতে সে মাঝে মধ্যে ঢুলছিল। আমার কথা সজাগ হয়ে উঠে চোখ কষলে বলল, তাই তো মশাই, কই এলো? সে সে নিশ্চয়ই আসবে বলছে। খুব চিন্তিত হয়ে পড়ল সে। কিন্তু আমরা বসে থাকি কতক্ষণ? সন্ধে হয়ে আসছে। সেক্রেটারি বাড়ি যাবার জন্য উসখুস করছে। আমার মনটাও তাসের আড্ডায়। তবুও আরও মিনিট 10 বসে থাকলে থেকে বললাম, তাহলে তুই তোর টিপছাপ দিয়ে পয়সা নিয়ে যা, পারের পয়সা বাকি রইল, কাল নেবে। তাই নিয়েই সে যেন চিন্তিত মনে উঠে গেল। বিড়বিড় করতে করতে বলল, সালার কাজ দেখ দেখি, সালা বদমাস কোথাকার। কথাটা আমার কানে এলো। আমরা বোর্ড থেকে বেরিয়ে গেলাম। দেখলাম নিত পশ্চিম মুখে চলেছে। যাবার কথা তার পূর্ব মুখে। বুঝলাম পশ্চিম মুখে একটু এগিয়ে গিয়ে সে রেল লাইন ধরবে, পূব মুখে ফিরে সোজা এসে উঠবে তাদের পাড়ায়। তাদের পাড়াটা আমাদের বাড়ির দক্ষিণ পূর্বে, একেবারে লাগাও স্টেশনের গায়ে। বাড়ি যখন ফিরলাম তখন অন্ধকার হয়েছে। আমার বৈঠকখানায় তখন আলো জ্বেলে তাসুরে বন্ধুরা তাস খেলতে বসে গেছেন। আমিও পাশে বসলাম। কিছুক্ষণের মধ্যেই 3 হার্টস 3 নো টার্মসের ডাকের নেশা জমে উঠল। হঠাৎ নেশাটা যেন একটা ঠোক্কর খেয়ে ভেঙে গেল। ঠিক দক্ষিণ দিকে একটা গোলমাল উঠল।
গোলমাল? কিসের গোলমাল? বৈশাখ জ্যৈষ্ঠে আগুনের ভয় থাকে, কিন্তু এটা তো বর্ষাকাল, এবং সেবারকার মতো ভরাভর্তি জমজমাট বর্ষাকাল। আগুন লাগার তো কথা নয়। কান বাজিয়ে শুনলাম। বহু লোকের একটা আক্ষেপ এবং শঙ্কাপূর্ণ একটা গ্যালোরে গ্যালোরে শব্দ। ঠাউর করতে পারলাম না কি গেল, গেল বা যাচ্ছে, যেন টেনে নিয়ে ছিঁড়ে কিছু চলে যাচ্ছে বা কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কোলাহলটা নিকটে, ওই রেল লাইনের ধারে। আমার বৈঠকখানা থেকে ধীরে সুস্থে গেলে 5-6 মিনিটের পথ, দৌড়ে গেলে 3-4 মিনিট লাগে। আমরা কেউ বসে থাকতে পারলাম না ওই গেল গেল শব্দ শুনে। সকলে ছুটে বেরিয়ে এলাম, এবং মিনিট 2-এর মধ্যে গ্রাম প্রান্ত এসে নজরে পড়ল রেল লাইনের উপরে অনেক লোক। তারা দাঁড়িয়ে ওই গ্যালোরে গ্যালোরে বলে একরকম হাহাকারি করছে। লাইনের উপরে মাঠে দেখলাম গোটা 2 লণ্ঠনের আলো যেন ছুটে ছুটে বেড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক, কখনো ডাইনে কখনো বায়ে, আলেয়ার মতো। লাইনে এসে উঠে দেখলাম বাউরি পাড়ার মেয়ে পুরুষেরা সারবন্দি হয়ে দাঁড়িয়ে ওই হাই হাই করছে। কতগুলি পুরুষ চেঁচাচ্ছে, গেল রে গেল রে। কি হয়েছে আমি জিজ্ঞেস করলাম। যে আমাকে চিনে সে কেঁদে উঠে বলল, ও বাবু গো, নিতকে ভূতলোকে নিয়ে গেল গো, নিতকে ভুলোতে নিয়ে গেল। ভুলোতে নিয়ে গেল কথাটা চট করে বুঝিনি। বললাম, নিতকে ভুলো নিয়ে গেলে কি হবে? সে বলল, হ্যাঁ বাবু, ওই দেখো মাঠে মাঠে নিয়ে ছুটছে গো, আর চেঁচাচ্ছে, দাঁড়ারে পারে রে, দাঁড়ারে পারে রে বলে চিল্লাচ্ছে। বিরক্ত হয়ে বললাম, মানে কি? ও গো ভুলো ভূত, পারে সেজে এসে ওই দেখো মাঠে মাঠে ওকে নিয়ে ছুটে চলেছে গো, কেউ ধরতে পারছে নাই, নিয়ে গিয়ে নদীতে ডুবিয়ে মারবে গো। পারে কোথায়? সিও ওই দেখো ওইখানে রয়েছে গো, ভয়ে ডরে সিও কাঁপছে, নিত মরলে যে সে ওকেও নেবে গো। অর্ধেক বুঝলাম আর অর্ধেক বুঝলাম না, তবু মাঠে নেমে পড়লাম। আমার সঙ্গে 2 সঙ্গী সামনে, ওই বিস্তীর্ণ 1 মাইল স্কোয়ার জলে টইটুম্বুর ধান খেরা ভতার মধ্যে। প্রায় 200 গজ দূরে তখন আলোগুলো ইতস্তত ছুটোছুটি করছে, এদিক থেকে ওদিক, সেদিক, কখনো সোজা কখনো ডাইনে কখনো বায়ে। জল ও ধান ভর্তি জমির আলোর উপর দিয়ে আলো হাতে যেতে গেলে এমনই হবে। আর এতক্ষণ অন্ধকারে থেকে অন্ধকার অবস্থা চোখে দেখলাম কালো কালো মানুষ অন্তত 30-35 জন কৃষ্ণপক্ষের রাত্রির অন্ধকারে প্রেত জনিদের মতো ছোটাছুটি করছে, এবং তার খানিকটা আগে চিৎকার করছে তারও সম্বরে, আর্তকণ্ঠে ব্যাকুল হয়ে কেউ পান ফাটিয়ে ডাকছে, দাঁড়া রে পারে রে, দাঁড়া। কণ্ঠস্বর যে নিতোর তা চিনলাম, কিন্তু কাকে ডাকছে নিতো? পারে তো স্টেশনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে, কিন্তু নিতো যাকে ডাকছে সেই পারে যে নিতোর সামনে, তাতে তো সন্দেহ নেই। সে যেন নিতোর চেয়েও জোরে ছুটে চলেছে সমানে, একে বেঁকে, কখনো ডাইনে কখনো বায়ে কখনো সোজা, যেন সে ছুটছে, যেন সে হাওয়ায় উঠছে। নিতো 2 হাত বাড়িয়ে তাকে ধরবার জন্য ছুটছে আর ছুটছে, যেন সে হারিয়ে যাবে, যেন সে পালিয়ে যাবে, নিতো আর তার কখনো নাগাল পাবে না। পিছনের লোকেরা বহুজনে একসঙ্গে ডাকছে, এই নিতো থাম থাম। কিন্তু নিতো বধির হয়ে গেছে, সে শুনতে পাচ্ছে না, তার ভ্রুক্ষেপও নেই। সে যেন সমস্ত পিছনটা চিরদিনের মতো ফেলে চলে যাচ্ছে। কে যেন টর্চ ফেললো, টর্চের আলোটা নিতোর চিৎকার লক্ষ্য করে ছুটে গিয়ে পড়লো। দেখলাম 2 হাত বাড়িয়ে নিতো ছুটছে। আশ্চর্য সেই হাত বাড়ানো, আশ্চর্য তার ছোটা। ঊর্ধ্বশ্বাসেই নয়, দিক বিদিক জ্ঞান শূন্যের মতো ছুটছে, জল এবং ধান ভরা মাঠে ভেঙে ছুটছে, কখনো বায়ে কখনো ডাইনে কখনো সোজা, কখনো কখনো পড়ছে, কিন্তু তৎক্ষণাৎ আবার উঠে সঙ্গে সঙ্গে ছুটছে, একবারও সে দাঁড়ায় না। আশ্চর্যের ব্যাপার এই যে অনুসরণকারীরা যখন কাছে এসে পড়ছে তখন হঠাৎ
আর একদিক বেঁকে সে ছুটে যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, জল ভেঙে কাদা ভেঙে। অনুসরণকারীরা প্রাণপণে ছুটছে, কিন্তু জলে ধানের মধ্যে নামতে পারছে না। তারা আইলে ছুটছে, ঘুরোচ্ছে। ততক্ষণে নিত আরো এগিয়ে যাচ্ছে, পিছনের আলোর ছটার প্রতি তার দৃষ্টি ফিরছে না। মানুষটা যেন উন্মাদ, মানুষটা যেন দানবের মতো শক্তিশালী হয়ে উঠেছে প্রাণের ব্যাকুলতায়, ব্যগ্রতায়। পারো রে, পারো রে। নিত চলেছে কিন্তু ঠিক পূর্ব দক্ষিণ মুখে, নদীর দহের দিকে। রেললাইন সোজা পূর্ব মুখে এসে একটা বাঁকে দক্ষিণ মুখে মোড় নিয়েই নদীর উপর বীজ বেঁধে পার হয়ে চলে গেছে। তার পাশেই প্রকাণ্ড দহ, সেই মুখে চলেছে নিত। মুহূর্তে মুহূর্তে দূরে চলে যাচ্ছে। নিতর সামনে ভুলো পাড়ের চেহারা ধরে হাওয়ায় ভর দিয়ে ডেকে নিয়ে চলেছে আর বলছে, আয় নিত, আয় 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 নিত, আয়। আমরা কেউ দেখতে পাই বা না পাই, নিত তাকে দেখছে। ওই চলেছে নিত, ওই ওই। আলোগুলো কাছে গেল, এইবার ওকে ধরবে, কিন্তু মুহূর্তে নিতর কণ্ঠ উল্টো মুখে হয়ে ছুটে চলল, যা। আলো অনেক পিছনে পড়ে গেল দেখতে দেখতে। নিত ছুটে চলেছে পুলের দিকে। পুলের ওপাশে দহ, আর পুলের মুখটা বড় বড় পাথর দিয়ে ঢেকে তারের জাল দিয়ে বেঁধে অন্তত দোতলা বাড়ির সমান উঁচু, এবং লাইনের মুখটা লোহার স্পাইক দিয়ে মানুষের যন্ত্র জানানোর পক্ষে অনধিগম্য করে তুলেছে। দহে পড়লেও মরবে নিত ডুবে। পুলে উঠলে হয় জলে পা বেঁধে পাথরে আছাড় খেয়ে পড়ে মরবে, না হয় উপরে উঠে ওই স্পাইকে গেঁথে যাবে। নিয়ে গেল ভূত তাকে ছিনিয়ে নিয়ে গেল। তখন আমি রেল লাইনের দক্ষিণে প্রায় সিকি মাইল মাঠ ভেঙে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় দাঁড়িয়েছি, এবং নিত তখন আরও সিকি মাইলের বেশি দক্ষিণ নদীর দিকে ক্রমশ ঢালু এবং জল ধান ভরা ক্ষেতের মধ্যে দিয়ে উন্মাদের মতো ছুটোছুটি করছে। মিনিটে মিনিটে আরো দক্ষিণের কিনারার দিকে চলেছে। শুনতে পাচ্ছি, দাঁড়া রে পারো। ক্রমশ কণ্ঠস্বর দূরবর্তী হচ্ছে। এরপর নদী গর্ভে নয়তো ওই ব্রিজের মুখে দোতলা সমান উঁচু বাঁধে উঠে আছড়ে পড়বে নিত। ওই ভুলো সে তাকে নৃশংসভাবে ডুবিয়ে অথবা পাথরে আছড়ে নিঃশব্দে মেরে হাসবে। মনে পড়ছিল এখানকার অনেক গল্প। চলতি গল্প এই যে বহুকাল পূর্বে এই মাঠে একজন পাষণ্ড বন্ধুর ছদ্মবেশে একজনকে ভুলিয়ে নিয়ে এসে মাঠের মধ্যে হত্যা করেছিল। তখন থেকে সেই খুন হওয়া মানুষটি এখানে ভুলো ভূত হয়ে আছে। সুযোগ পেলেই আত্মীয় বা বন্ধুর বেশ ধরে অন্য মানুষকে অমনিভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে মেরে ফেলতে চেষ্টা করে। মনে পড়ল আমাদের গ্রামের সুধীরবাবুকে ঠিক এমনই সন্ধেবেলা তার দাদা সেজে এসে ডেকে নিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু অন্য মানুষের চোখে পড়ে গিয়েছিল ভাগ্যিস, তাই রক্ষে পেয়েছিল। তারা তাকে ধরে ফেলেছিল। তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে, তারপর অবশ্য জ্ঞান হয়ে সুস্থ মানুষ হয়ে ফিরেছিলেন। কিন্তু কেউ না দেখলে হয়তো তারও বিপদ ঘটতে পারত। আরও অনেক ঘটনা। ঠিক ওই রেল লাইন একটা মাইলস্টোনে যেখানে পোতা আছে, ওইখানে নাকি এই ভুলোর আত্মা ঘুরে বেড়ায়। ওখানেই নাকি তাকে মেরেছিল বিশ্বাসঘাতকতা করে। এইসব ভাবছি এমন সময় একজনকে পেলাম। সে শশী ডোম, আমাদের ওখানকার বিখ্যাত চোর, লম্বা চিপচিপে মানুষ। শশী চুরির জন্য জেল খেটেছে অনেকবার, কিন্তু কেউ তাকে ধরতে পারেনি কখনো। 3 হাত সামনে থেকে ছুটলে মিনিটে 3 হাত ব্যবধানে 7 হাত হয়ে যায়, এবং 5 মিনিটে সেটা বেড়ে 25 হাত, এবং তারপরে সে মিলিয়ে যায়। এমন তার গতিবেগ, এমন সে দৌড়াতে পারে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা রেল লাইনের সঙ্গে সমান্তরাল হয়ে চলে গেছে, এবং নদীর ব্রিজের ঠিক মুখটায় একটা অন্যকে কেটে চলে গেছে। মনে হলো শশী যদি আজ সেই দৌড় দেয়, তাহলে নিতর আগেই হয়তো ব্রিজের মুখটা আগলাতে পারবে। নিতকে যদি ভুলো নদীতে নিয়ে গিয়ে ফেলে তবে হাত নেই, কিন্তু যদি ব্রিজের কাঁধে বা বাঁধে তুলে পাথরে আঁচড়াতে চায়, তবে শশী তাকে রক্ষা করতে পারবে, নিতকে ধরে ফেলতে পারবে অনায়াসে। শশীকে বললাম, শশী, একবার চেষ্টা করতে পারিস ভাই? তুই একবার সেই দৌড় দে না বাবা, গিয়ে দাঁড়া ওই ব্রিজের উপর। শশী বলল, নদীতে যদি যায়। বললাম, তাহলে হাত নেই, তবু দেখ।
যদি কিছু হয়। শশী ছুটল এবং শ্রাবণ মাসের মেঘাচ্ছন্ন কৃষ্ণপক্ষের রাত্রির মধ্যে মিনিট 2-3 মধ্যে মিলিয়ে গেল। ছুটবার সময় শশীর হাঁটুতে মটমট শব্দ হতো, সেটা আজ শুনতে পেলাম না। পিছন পিছন আমি এবং আরও 2-3 জন ছুটলাম। তখন আমার ফুটবল খেলার অভ্যেস ছিল, দৌড়তে আমিও পারতাম। বয়সও তখন 30 কি 31। ওদিকে মাঠের মধ্যে শ্রাবণের অন্ধকার রাত্রে জলো মাঠের মধ্যে কয়েকটা আলো ছুটোছুটি করছে, দিশে হারার মতো ছুটছে, কখনো ডাইনে, কখনো বায়ে, কখনো সোজা, আবার কখনো সামনে। আর তার সামনে এক বুক ফাটানো ডাক, দাঁড়ারে পারে রে। আর সম্মুখে তার ছুটছে পাড়ের ছদ্মবেশী প্রতিহিংসা পরায়ণ প্রেত, ভুলো ভূত। তাকে আর কেউ দেখতে পাচ্ছে না, শুধু ওই ভুলোর ছলনায় মোহনগ্রস্ত নিত ছাড়া। দুহাত বাড়িয়ে সে ছুটছে, তাকে ধরবে, তাকে ধরবে। পারে ভাই, আয় আমার কাছে। তার কাছে স্থান বিলুপ্ত, কাল বিলুপ্ত, সব বিলুপ্ত। এতগুলো আলো সে দেখতে পাচ্ছে না, এত ডাক সে শুনতে পাচ্ছে না। পায়ের তলায় কাটা বিচ্ছে, সে বুঝতে পারছে না। ভুলো ছলনায় তাকে সব ভুলিয়ে দিয়েছে। সে হাঁপাচ্ছে, হৃৎপিণ্ড ফেটে পড়তে চাইছে, স্থির চোখ দুটো হয়তো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তবু থামবার উপায় নেই। মুহূর্তে মুহূর্তে তার বন্ধুকে ধরবার ব্যগ্রতা উদ্দাম থেকে উদ্দামতর হয়ে উঠছে। আর পরম বন্ধুর ছদ্মবেশী প্রেত নিঃশব্দ হাসি এসে বলছে, আয় আয় না, আয় 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 আয়, ওই নদীর পাথরে ঝাঁপ খাবো দুজনে, আয় 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 আয়। কিংবা আয় না, পুলের ধারে বাঁধের উপরে দুজনে চাপটা চাপটি করে পড়বো পাথরের উপর, তারপর দুজনে বসে কত মজা। ছুটছিলাম আর ভাবছিলাম। পাকা রাস্তাটা রেল লাইনের সঙ্গে সঙ্গে পশ্চিম দিকে বেঁকলো। পূর্ব মুখ থেকে দক্ষিণ মুখে সামনে 150 গজ দূরে লাইন আর রাস্তা একসঙ্গে মিশেছে। এরপর রাস্তাটা চলে গেছে রেল লাইন ক্রস করে পূর্ব দিকে। যদি ওইখানে গিয়ে শশী, ভাবনাটা সম্পূর্ণ হলো না। অন্ধকার চিরে শশীর ডাক শুনলাম, ধরেছি ধরেছি ধরেছি। ধরেছে, শশী ধরেছে। ঈশ্বর! আমরা আরো জোরে ছুটলাম, গিয়ে দেখলাম মানুষের কাছে ভুলো হয় হেরেছে। নয়তো নিতকে নিয়ে খানিকটা নিষ্ঠুর আমোদ করে বা এতগুলো মানুষের ব্যগ্রতা দেখে নদীতে না ডুবিয়ে ওই পুলের বাঁধের উপর তুলে শশীর হাতে তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা যেতে যেতে যে আলোগুলো নিতর পিছনে এতক্ষণ ব্যর্থ ছুটোছুটি করছিল, তারা এসে গেল, স্থির হয়ে এক জায়গায় দাঁড়ালো। আমরা পৌঁছে দেখলাম শশী নিতকে ধরেছে। 10-12টা আলো চারিদিকে তাকে ঘিরে রয়েছে। সর্বাঙ্গ জল কাদায় ভরা, তার সঙ্গে রক্তের চিহ্ন। নিত বসে আছে পাথরের মূর্তির মতো। তার চোখ দুটো স্থির, জবা ফুলের মতো রাঙা, হাঁপড়ের মতো হাঁপাচ্ছে, দৃষ্ট বিহল এবং নির্বাক। বোবার মতো বসে আছে সে। লোকে ডাকছে, সে বোবা, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। দেখতে দেখতে এলো তার বাবা, তার দাদা, মা, স্ত্রী সবাই। তারা ডাকলো, নিতো 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 নিতো। কিন্তু নিত বোবা, নিত কালা। সে বসে আছে সেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে। কাউকে সে চিনতে পারছে না। এবার এলো সত্যকারের পারে। নিতো রে, এই নিতো, এই নিতো। নিতো তাকেও চিনল না, সে সব ভুলে গিয়েছে। নিতোর জ্ঞান চেতনা ফিরল অদ্ভুতভাবে। তাকে ধরে নিয়ে আসা হলো বাড়িতে। নির্বাক বিহব বলেন নিতো যন্ত্রের মতো এলো। আমি ডাক্তার দেখাবার কথা ভাবছিলাম, কিন্তু তাদের বাড়ির দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়েই সে ভয়ার্ত চিৎকার করে পড়ে গেল। কিছুক্ষণ পর চোখ বুজে জল ছেটানোর পর তার জ্ঞান ফিরল। তাকে ডাকলো, এই নিতো। এবার নিতো সাড়া দিল। তারপর বলে, পারে 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 কোথায়? পারে সামনে এসে বলল, এই যে। আরে আমি তো ঘরেই রয়েছি রে, তুই এমন করে ছুটলি কেন? কিছুক্ষণ তার দিকে তাকিয়ে দেখে বলল, তাহলে সে কে?
অবিকল অবিকল তোর মতো বলে শিউরে চোখ বুঝল। অনেকক্ষণ পর বলল, বাবুর কাছে আমি পয়সা নিয়ে গেলাম পানু সাহসের বাড়ি। মনে করলাম তুই সেখানে গিয়ে জমেছিস, তা দেখলাম তুই যাস নাই। তখন দুঢক মদ খেয়ে রেললাইন ধরে আসছি, মুখ আদার হয়েছে। তোর কথাই ভাবছি, এমন সময় মাইলের কাছে পাথরের উপর দেখলাম তুই বসে রয়েছিস। আমি বললাম, এবারে তা সে ঠিক তুই এসে আমাকে বললি, সালার মজা ভারী মজার, আয়। আমি বললাম, কোথা? তা আমাকে লাথি মেরে বললি, আয় কেন সালা, ভারী মজা হবে বলে লাইনে থেকে ঝাঁপিয়ে নেমে ছুটতে লাগলো। আমি বললাম, দাঁড়া দাঁড়া দাঁড়া। তা সে হি করে হেসে বললে, আয় না কেন সালা। কি ছুটলো, আমিও ছুটলাম। দাঁড়া রে, দাঁড়া দাঁড়া দাঁড়া, পারো দাঁড়া দাঁড়া। থামলো নিতো, বলল, এক গ্লাস জল হবে? তার বাবা বলল, বাবা ভুলোতে ধরেছিল, খুব বেঁচেছিস রে। নিতো শিউরে উঠল। পণ্ডিতরা শুনে বললেন, ভুলো তো ভূত নয়, প্রেত নয়, ভুলো ভুল, নিতরই মনের ভুল। মদের নেশার মধ্যে শুধু পারের কথা ভাবতে ভাবতে আসছিল। তার মন থেকে বেরিয়ে এসেছিল পারে একটা কল্পনায় গড়া ছবি। সে যত তাকে ধরবার জন্য ছুটছে, তত ছবিটাও ছুটছে। ক্রমে উন্মত্তের মতন নিত ছুটছে, ভুলে গিয়ে সব। আমিও ভেবেছি, যুক্তি তাই বলে, মনের কল্পনা যা একাগ্র মনে মানুষ, তা ঘুমের ঘোরে, নেশার ঘোরে, এমনকি চিন্তা যদি খুব গভীর হয়, তবে এইভাবেই মানুষ ভুল দেখে, ভুল শোনে। এই ভুল মনই করায়। তোমরা যেন বাহ্যজ্ঞান হারিয়ে এইভাবে পথে হেঁটো না, একলা বাহ্যজ্ঞান হারিও না। এ কথার পরে কিন্তু আমরা এই নিমচের জেলার ভুলো প্রেত সম্পর্কে সংশয় যায়নি। মনে পড়ে, এই মাঠে ওই জায়গাতেই অনেক মানুষ অমনি ভুলে করেছে। এই ঘটনার বছরখানেক পরে আমি দেখেছিলাম একজনকে, এমনি করেই মাইলখানিক পথ হেঁটেছিলাম। সে অন্য কাহিনী। এবং কে যেন বলে, মানুষের হিংসা মানুষের পাপের নির্দোষ মানুষকে হত্যা করে। প্রতিহিংসা পরায়ণ প্রেত রয়েছে, সে যুগান্ত ধরে এমনি করেই সুযোগ পেলে ভুলিয়ে নিয়ে ছুটবে নদীর দিকে, নয়তো পাথরের দিকে, নয়তো পুকুরের গভীর জলে। আর অট্ট এসে বলবে,